সমস্ত সকালটাই সে কেমন থম্ব অর্থাৎ অসাড় হয়ে বসে রইল। সমস্ত পাড়াটা এখনো নিঝুম। বাসি ভাঁজো অর্থাৎ ভাঁজোর পরদিন এমন নিঝুম কোনো কালে হয় না। কিন্তু কাল রাত্রে ওই রমণের ঘরের ভিজে চালে আগুন লাগায় পাড়ার লোক ভয় যেন অভিভূত হয়ে পড়েছে। মদের নেশাকে যতক্ষণ আমোদের মাতন দিয়ে ঠেকিয়ে রাখা যায় ততক্ষণ আমোদের রেশে মেতে থাকে কাহারেরা, কিন্তু মাতন বন্ধ হলেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। মদ খেয়ে পালকি কাঁধে চলে 10 ক্রোশ, পালকি কাঁধ থেকে নামিয়ে গামছা পেতে শুলেই আসে মরণ ঘুম। পাড়ার সকলেই প্রায় সেই কাণ্ডের পর ঘুমিয়ে পড়েছে। বনোয়ারির চোখের উপর এখনো স্বপ্নের মতো ভাসছে অন্ধকার রাত্রির মধ্যে রমণের চালে রক্তরাঙা দগদগে আগুন, আর কানের পাশে বাজছে নিজের কণ্ঠস্বর, সাবধান সাবধান। তারপর মনে পড়ছে সে গিয়েছিল বাবা ঠাকুরের থানের দিকে। সেই গভীর রাত্রে স্পষ্ট মনে পড়ছে কে যেন তাকে ঘাড়ে ধরে নিয়ে গিয়েছিল। বাবা ঠাকুর বললেন সাবধান। বনোয়ারি বলেছিল বাবাকে, ভরা কলি বাবা, একালে মানুষকে মানুষে মানে না, তুমি নিজে মহাত্ম দেখাও বাবা, হাঁক মারো বাবা, বাঁচিয়ে তোলো তোমার বাহনকে, তাকে বলো বাবা আকাশে তুলুক ফনা। করালি, এই পাপী করালির কোঠা ঘরের মাথা নিঃশেষে জ্বালিয়ে দিক বাবা, আর জ্বালিয়ে দাও পরমের ঘর, ওই ঘরে আছে সর্বনাশী কালো বউয়ের প্রেতাত্মা। বাবা ঠাকুর বলছেন হবে হবে, একে একে হবে। কিন্তু পরমের ঘর না জ্বালিয়ে রমণের ঘর জ্বালালে কেন বাবা ঠাকুর? গরুগুলি ডাকতে শুরু করেছে। মায়েরা ডাকছে, ছায়েরা সাড়া দিচ্ছে। মায়ের স্তনে দুধ জমে উঠেছে। বাটগুলি টনটন করছে, মায়েরা তাই ডাকছে। অথবা বাচ্চাগুলির খিদে পেয়েছে, তারা ডাকলে মায়েরা সাড়া দিচ্ছে। বনোয়ারি এই ডাকে সচেতন হয়ে উঠল, টলতে টলতেই উঠে দাঁড়ালো। মাতব্বরের দায় অনেক, পাড়াকে জাগাতে হবে। ভাঁজো সুন্দরী শালুক ফুলের মালা গলায় দিয়ে সিঁদুরের টিপ পরে পায়ে মল বাজিয়ে কোপায়ের জলের তলা দিয়ে স্বস্থানে গেলেন। এবার পাড়ার লোকের আর তো শুয়ে থাকা চলবে না, উঠতে হবে। ঘর আছে, দৌড় আছে, গরু বাছুর ছাগল ভেড়া হাঁস মুরগি আছে, ঘরদোর নিকুতে হবে, গরুর দুধ দুইতে হবে, ছাগল ভেড়া হাঁস মুরগি ঘর থেকে ছেড়ে দিতে হবে। দুধের যোগান দিয়ে আসতে হবে চন্দনপুর বাবু মহাশয়দের বাড়িতে। মাঠে সবুজ বরণ ধান ডাক দিচ্ছে, আলের আশেপাশে আগাছা জমেছে, তুলে দাও, নিড়িয়ে দাও। জাঙলের সদগোপ মনিব মহাশয়রা রাগে দাঁত খিসখিস করছেন। ভাদ্র মাসে এই ভাঁজো পরবের উপর তাদের ভয়ানক রাগ। চাষের সময় ঢোল বাজিয়ে মদ খেয়ে ধেই ধেই করে নেচে গোটা একটা দিন কামাই তাঁরা কোনো মতেই সইতে পারেন না। একদিন গোটা কামাই গিয়েছে, আবার আজ কামাই হলে আর রক্ষে থাকবে না। মার ধর গাল মন্দকে তত ভয় করে না কাহারেরা, ভয় হলো পেটের। মনিব যদি ধান বাড়ি অর্থাৎ ধার দেওয়া বন্ধ করেন তবে সর্বনাশ হবে। সে প্রথমেই ডাকলো গোপালীকে, বরকি ওট ওট বরকি। গোপালীর তবু কোনো সাড়া নেই, একেবারে বেহুঁশ হয়ে গিয়েছে। কি বিপদ, গাই দুইতে হবে, গরু ছাড়তে হবে, তার নিজের অনেক কাজ। সাহেবডাঙ্গার জমিতে গিয়ে এবার পড়তেই হবে, নইলে আর নিরান দেওয়া হবে না। একে ভাঙা মাঠ, তার উপর নতুন জমি, জল শুকোচ্ছে হু হু করে। আকাশের মেঘ একবার ধরবে। ভাদ্র মাসে ইন্দ্ররাজা 15 দিন দেন চাষিকে, অর্থাৎ রিমঝিম জল দেন, আর 15 দিন দেন চর্মকারকে, অর্থাৎ 15 দিন দেন কাঠ ফাটা রোদ। সেই রোদে তারা বর্ষাকালে সংগ্রহ করা চামড়া শুকিয়ে নেয়। রোদ উঠলে দিন 15-20 ভীষণ রোদ হবে, সাহেবডাঙ্গার জল আগে শুকুবে, তখন আর আগাছা টেনে তুলবার উপায় থাকবে না। বনোয়ারিকে সাহেবডাঙ্গায় যেতেই হবে। বনোয়ারি এবার এগিয়ে এসে গোপালীর গায়ে ঠেলা দিয়ে ডাকলে, বরকি। গায়ে হাত দিয়ে চমকে উঠল, ইস, গা পুড়ে যাচ্ছে যে, এত উত্তাপ যে মনে হয় গায়ে ধান পড়লে ফুটে ক্ষয় হয়ে যাবে। বনোয়ারি ডাকলো, বরকি, গোপালী। গোপালী রক্ত রাঙা চোখ মেললে,
তারপর সে হঠাৎ বলে উঠল, সাবধান। শুনে চমকে উঠল বনোয়ারি। সে বললে, কি বলছো? গোপালী ফ্যাল করে চেয়ে রইল তার দিকে। বনোয়ারি আবার বললে, জ্বর চলছে, উঠে ঘরে শো। সুবাসী, সুবাসী। সুবাসী ওদিকের ঘর থেকে বেরিয়ে এলো কাপড় ছেড়ে। কি? ধর, গোপালীর বেজায় জ্বর। জ্বর? সুবাসী মুখ বেঁকিয়ে বললে, হবে না? যে মদ খাওয়ার ধুম, পাগল পীড়িত, এমনি বটে। বনোয়ারি ধমক দিলে তাকে, যা বলছি তাই শোন। ধর, ঘরে শোয়ায় দিয়ে দুধ আজ তুই দুয়ে ফেল। অমন কাকাকে বল গরু মাঠে নিয়ে যাক। উহ উহ, তোর গায়ে বাস উঠছে কিসের, হ্যাঁ? গোপালীকে শুয়ে দিয়েই বনোয়ারি জিজ্ঞাসা করলে। সুবাসী বললে, গন্ধ কিসের উঠবে, মরণ, মদের গন্ধ নিজের শরীর থেকে। না, মদের গন্ধ লয়, সুবাস উঠছে। তুমি খেপেছ? না। হ্যাঁ, তুমি খেপেছ। কাল রাতে কি করেছ মনে আছে? না খেপলে ওই করে লোকে, না এমনই বলে সুবাস উঠছে তোমার গা থেকে। স্থির দৃষ্টিতে চেয়ে রইল বনোয়ারি সুবাসীর মুখের দিকে। সুবাসী বললে, কাল এতে তুমি অমন কাকার ঘর পুড়িয়ে দিলে। চমকে উঠল বনোয়ারি। জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর। কালো বউ, অপরাধ নিও না, বাবা ঠাকুরের হুকুম বলে বিড়বিড় করে বকছিলে, সব শুনেছি। বনোয়ারির চোখে অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সে সুবাসীর দিকে। মনে হচ্ছিল চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে আসবে। সুবাসী ভয় পিছিয়ে গেল। বনোয়ারি ঘাড় নাড়তে লাগলো। না না না, ঘরের মধ্যে কাতরাচ্ছিল গোপালী, বিড়বিড় করে বকছে ঘোরে। সুবাসী বললে, যাও, যেখানে যাবে যাও, ভয় নাই। হাসতে হাসতে সে সতীনের ঘরে গিয়ে ঢুকলো। বনোয়ারির মনে হলো আবার যেন বাবা ঠাকুর তার ঘাড়ে ভর করতে চাচ্ছেন। হাত পা কাঁপছে, কপালে ঘাম দেখা দিচ্ছে, চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, সাবধান সাবধান। বনোয়ারি ধীরে ধীরে নিজেকে সামলে নিলে। তারপর চলল পাড়ার ভিতরে। কিন্তু সুবাসটা কিসের? ভাঁজতলায় পাগল একলা বসে বায়েন ভাইয়ের ঢোলখানা নিয়ে কাঠির বদলে আঙুলে টোকা দিয়ে বাজিয়ে গুনগুন করে গান করছে। বায়েনটা গাছতলায় পড়ে আছে। এখানে ওখানে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে কাহার পুরুষেরা। মেয়েরা ঘুমোচ্ছে ঘরের দাওয়ায়। মেয়েদের মধ্যে নয়নের মা জেগে বসে রয়েছে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে। এখনো সে সমানে গাল দিয়েই চলেছে, হে বাবা ঠাকুর, তোমার বাহনকে মারলে যারা তাদের বারবরন্ত কেন বাবা? এ কি তোমার বিচার? একবার খেপে ওঠো বাবা, গায়ের মধ্যে কোঠা ঘরের মটকায় আগুন জ্বালো বাবা। মধ্যে মধ্যে বনোয়ারির ইচ্ছে হয় এই মেয়েটার টুঁটি দুই হাতে টিপে ধরে তাকে চুপ করিয়ে দেয়। শুধু এই মেয়েটির সম্পর্কেই নয়, ঝগড়াটে মেয়েদের সম্বন্ধেই তার ইচ্ছা হয়। কিন্তু আজ সে ইচ্ছে হলো না। করালিকে অভিসম্পাত করছে করুক, ওই জন্যেই তাকে সে ক্ষমা করলে। হাঁসুলি বাঁকের উপকথায় যা কিছু হঠাৎ ঘটে তাই দৈব। দেবতার রোষ বিনা অপরাধে হয় না, এই কথা শাস্ত্রে আছে। সেই কথাই তারা বিশ্বাস করে। দেবতার রোষ হলে জানতে হবে অপরাধ হয়েছে, সে তুমি জেনেই করে থাকো আর অজান্তেই করে থাকো। আবার সঙ্গে সঙ্গেই একথাও বিশ্বাস করে, কে করলে ব্রহ্মহত্যে কার প্রাণ যায়। গোপালীবালা এমন অসুখে হঠাৎ 3 দিনের দিন মারা গেল। ওই কথাগুলির সবগুলি বললে লোকে, সকলেই বললে হঠাৎ মৃত্যু, আর এমন সাবধান সাবধান করে চেঁচাতে চেঁচাতে মৃত্যু যখন, তখন দেবরোষ। দেবরোষের সাক্ষাৎ প্রমাণ। অভদ্রা বর্ষাকালে ভাঁজর রাত্রে যে ঘরে মানুষ নাই, সেই ঘরের চাল জ্বলে ওঠা। বাবা ঠাকুরের ক্রোধ হয়েছে, কিন্তু সে ক্রোধ গোপালীর উপর পড়ল কেন? কেউ বললে যখন পড়েছে তখন নিশ্চয় অপরাধ আছে বই কি। কেউ বললে বনোয়ারির অপরাধ কেউ দিতে পারবে না, অপরাধ আর কারুর। নয়নের মা শুধু কাকে যেন বলছে, নয়নের ঘর ভেঙে পাখির সঙ্গে করালির বিয়ে দেওয়া অধম্য লয়, অপরাধ লয়, 100 বার 1000 বার অপরাধ। তাই দিলেন বাবা ঠাকুর ওরও পাতানো ঘর ভেঙে, এ নিশ্চয়, এ নিশ্চয়। কিন্তু ঘর ভাঙল কই? গোপালী গেল, সুবাসী আছে। বনোয়ারির দুঃখ অল্প স্বল্প হবে, কিন্তু 2 সতীনের হাঙ্গামা থেকে তো বাঁচল।
অনেক ভেবেচিন্তে তারা বললে, সুবাসীর কপাল, চার চৌকস সুখের কপাল। নয়নের মা তার উত্তরে বলেছে, ওসব আমি মানি না, আমি যা বলছি তাই ঠিক। রাবণের মা নেকোসার মতো বসে আছি আমি ব্যাটার মাথা খেয়ে, আমি যে দেখতে পেয়েছি সব। এই তো কলির প্রথম সন্ধে, এই তো আরম্ভ। গোপালী বউ ছিল ভাগ্যবতী, তাই সে আগে আগে ড্যাং ডেঙিয়ে চলে গেল। সাবধান সাবধান করে সে শেষকাল পর্যন্ত চেঁচিয়ে গেল কেন তবে? বাবার বাহনকে মেরেছে যে তার সাজা হবে না? পাড়ার মাতব্বর তাকে সাজা দিলে না, মাতব্বরের সাজা হবে না? হাঁসুলি বাঁকের উপকথায় সবচেয়ে বুড়ি হলো সুচাঁদ। করালির আর পাখির জন্য বসন সুচাঁদের এখন বনোয়ারির সঙ্গে ঝগড়া নয়, বনোয়ারি পাড়ার মাতব্বর, তার সঙ্গে ঝগড়া করে কাহার পাড়ায় কে বাস করতে পারে? করালি যে করালি, সে নাকি পল্টনি পোশাক পরে জুতো পায়ে খটখট করে বেড়ায়, মাথায় বেঁকিয়ে টুপি পরে, পকেট ভরা যার রোজগার, সে পারলে বাস করতে এখানে? ঘরখানা আছে, মাঝে মাঝে আসে, দুদণ্ড থাকে, পরবে পার্বণে একাধ দিন এসে থেকে যায়, তাতে কি বাস করা বলে? বাস করে না বনোয়ারির ভয়, সুতরাং বনোয়ারির সঙ্গে পুরো ঝগড়া বসন সুচাঁদের নাই। বনোয়ারিও তা করে না, মাতব্বরেরও একটা ধর্ম আছে, সে তা লঙ্ঘন করে না, তবুও মনের মিল নাই। আর প্রতি কাজে বনোয়ারি সুচাঁদের পরামর্শ নেয় না, সুচাঁদও আসে না আগেকার মতো হাঁক ডাক ছেড়ে প্রতিটি কাজে, বলে না, তু তো কালকে ছোঁড়া রে, আমার বুকে দুধ ছিল তাই পরাণে বেঁচেছিস। কিন্তু আজ সুচাঁদ বসন দূরে থাকতে পারলে না। সুচাঁদই সর্বাগ্রে ছুটে এলো বুক চাপড়ে কাঁদবার জন্য। সে কাঁদলে বুক ভাসিয়ে, বললে, কিসের পাপ, কিসের অপরাধ, কিসের সাপ, কিসের সাপান্তরে? পুণ্যবতী ভাগ্যবতী শীতের সিঁদুর নিয়ে ভরা ভর্তি ভাদর মাসে ড্যাং ডেঙিয়ে চলে গেল রে, হাসতে হাসতে চলে গেল রে। 6 মাস সতীন কাঁটার দুঃখ ভোগ করলে না রে, আর আমি পড়ে হইলাম রে। বনোয়ারি চুপ করে বসে শুনছিল, কারুর কোনো কথাই সে অবিশ্বাস করতে পারছিল না, সবই মেনে নিচ্ছে। নয়নের মায়ের কথাই গভীরভাবেই তার মনকে আচ্ছন্ন করেছিল। সত্যই তো, অপরাধ যদি না থাকবে তবে এমনভাবে মরল কেন গোপালী বউ? ভাদ্র আশ্বিন মাসে পিত্তি পড়ে, অম্বল হয়, জ্বরে পড়ে কাহার পাড়ার লোকেরা। বৈদ্যরা বলে পুরাতন জ্বর, ডাক্তার বলে ম্যালোয়ারি। কম্প দিয়ে জ্বর আসে, গল গল করে পিত্তি বমি করে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে আবার আসে। কুনিয়ান খায়, 5-7 দিন পর পথ্য পায়, বিছানা ছেড়ে ওঠে, আবার 15-20 দিন পর পড়ে। এই কিন্তু তা নয়, জ্বরের সঙ্গে সঙ্গে বিকার, বিকার নয়, বাবা ঠাকুরের আদেশ, সাবধান সাবধান বলে চিৎকার করলে শেষ পর্যন্ত। বনোয়ারির মনে পড়ে ভাঁজর রাত্রে সেই কথা, মন্দ স্বপনের কথার মতো, সমস্ত শরীর শিউরে ওঠে। সঙ্গে সঙ্গে যেন মনে পড়ে সুবাসীর কথা, রাগে সর্বাঙ্গ রিরি করে, কিন্তু ভয় কিছু বলতে পারে না। আবার সুচাঁদ যখন কাঁদে বলে পুণ্যবতী ভাগ্যবতী, তখন তাও সে মনে প্রাণে বিশ্বাস করে, সত্যই তো ড্যাং ড্যাং করে চলে গেল, কপালে এক কপাল সিঁদুর, পায়ে আলতা দিয়ে তার সবচেয়ে ভালো কাপড়খানি পরে চলে যাচ্ছে গোপালী বউ, চারিদিকে ভরা ভর্তি। ভাদ্রের শেষ, আকাশে রোদ ঝলমল করছে, গোটা হাঁসুলি বাঁকের মাঠে সবুজ বরণ ধান ঝলমল করছে, বাঁশবনের পাতায় গাছপালার ডালে পল্লবে সবুজ থমথম করছে, রোদের ঝটায় ঝলক মারছে, পুকুরগুলিতে পদ্ম পাতা পদ্ম ফুল ফুটেছে, আঙিনায় স্থলপদ্ম ফুটেছে, শিউলি ফুল ঝরেছে শিউলি তলায়, কোপায়ের জলের রং ফিরছে, লাল জল কাঁচ বরণ হয়ে এসেছে, হাঁসুলির বাঁক সবুজ হয়েছে, তাই সোনার হাঁসুলি রূপোর বরণ নিচ্ছে শোভার জন্যে। নদীর কূলে কাশ ফুলিয়েছে, অর্থাৎ ফুল ফুটেছে, জাঙলে চন্দনপুরে বোধনের ঢাক বেজেছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ অসুর সঙ্গে নিয়ে মা দুর্গা আসছেন, পুজোর উৎসুক চলছে, খামার পরিষ্কার হচ্ছে, সঙ্গে সঙ্গে আউশ ধান উঠবে, আউশের সবুজ রং ফিকে লালি অর্থাৎ লালচে আভা ধরেছে,
এই ভরা ভর্তি হাঁসুলি বাঁকে স্বামীকে রেখে সতীনকে ফাঁকি দিয়ে চলে গেল। লোকে ধন্য ধন্য করবে বই কি। পাগল, প্রহ্লাদ, রতন এরাই সকলে শ্মশানে নিয়ে যাবার উদ্যোগ করলে। বসন এগিয়ে এসে আলতা পরিয়ে দিলে, বললে, তুমি ভাগ্যিমানী। আহ, আমার পেরোমায় নিয়ে যদি তুমি বাঁচতে আর আমি যেতাম। বনোয়ারির ভারী ভালো লাগলো বসনের কথাগুলি। বসন বড় ভালো মেয়ে, কিন্তু করালির জন্য বসন পর হয়ে গেল। নসুবালাও কেঁদেছিল, সেও মেয়েদের দলে মিশে কাঁদছে। আহ আহ, হায় হায় গো, গোপালিকা কি আমার মাটির মানুষ, সোনার পিতিমে গো। মুখে ঝরতো অমিত্তি, কথা শুনলে পরাণ জুড়াতো। হাতে ছিল কোপায়ের ঠান্ডা পরশ, বুলিয়ে দিলে অঙ্গ জুড়িয়ে যেত। আহ, কোথা গেলি মা গো, পাড়ার নক্ষী মারে। সুবাসী একপাশে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ নসুবালাই বললে, আহ সুবাসী, তোর বাছা করণ দেখে শরীরটা রিরি করছে আমার। বলি, দে সিঁদুর ঢেলে দে, সতীনের মাথায় সিঁদুর দে। বল, স্বামীর দাবি ছেড়ে দাও, তোমাকে আমি সিঁদুর দিলাম, আমার সিঁদুর তুমি বজায় একো। পাগল ডাকলে, বনোয়ারি। কি? একখানা নতুন কাপড় চাই যে শ্মশানে লাগবে। তা বাজারে তো মিলল না, বলে কাপড় নাই। বসন বললে, একটা কথা বলবো বনোয়ারি দাদা, করালির কাছে লোক পাঠাও, সে ঠিক বার করবে কাপড়। কোম্পানির দোকান আছে কি না? না। বনোয়ারি ঘাড় নেড়ে বলল, কাপড় দরকার নাই, জাঙ্গলে গিয়ে তাঁতিদের ঘর থেকে গামছা কিনে আনো। যেমন কলি তেমনি চলি, উপায় কি? কাল যুদ্ধ লেগেছে। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। গতবার যুদ্ধ লেগেছিল, কাপড়ের দাম চড়েছিল, 5 টাকা 7 টাকা জোড়া দাম হয়েছিল। এবার যুদ্ধে কাপড়ই নাই, মিলছেই না। গামছা পরেই যাক গোপালী। তাই যাক, কি করবে বনোয়ারি, এ দুঃখ তার মরলেও যাবে না। দাহ শেষ করে ফিরবার পথে 7 বার 7 জায়গায় কাঁটা দিতে হয়। প্রেতাত্মা পিছনে পিছনে আসে যে, ঘর সংসারের মমতা মরলেই কি ছাড়া যায়? বনোয়ারি বড় বড় বাবলা কাঁটা দিলে পথে। মনে মনে বললে, গোপালী বউ, তুমি তো পাপ কিছু করো নাই, স্বর্গে তোমার ঠাঁই হবে। ঘরের লোভ তুমি ছাড়ো। তোমার জন্যে আমার অনেক দুঃখ, কিন্তু আমার এখন অনেক কাজ। কাহার পাড়া, আটপৌরে পাড়ার মাতব্বরই আমার ঘাড়ে। আমার মাথার উপর গোঙাতে গোঙাতে উড়ে আসছিল এক ঝাঁক উড়োজাহাজ। চলল বোধ হয় নতুন উড়োজাহাজের আস্তাবলে চন্দনপুরের কারখানার পাশে, করালি হারামজাদার এলাকায়। হ হ হ, বুকের ভিতরটা গুড়গুড় করলে। গ্রামে ঢুকবার পথে বাবা ঠাকুরের থানে সে উপুর হয়ে শুয়ে মনে মনে বললে, গোপালীর দৃষ্টি থেকে রক্ষে করো বাবা, আমার এখন অনেক কাজ। কিন্তু ওটা কে? পাখি নয়? হ্যাঁ, সেই তো। গ্রামের বাইরে সেই কালো বউয়ের সঙ্গে দেখা হওয়া বটগাছতলায় দাঁড়িয়ে কয়েকজন অল্প বয়সী ছোকরার সঙ্গে খুব কথাবার্তা বলছে, মুখ হাত পা নাড়ছে। কি কথা এত! যাক, মরুক, যা বলবে বলুক। বনোয়ারির এখন ওদিকে দৃষ্টি দেওয়ার মতো মনের অবস্থা নয়। একা বনোয়ারি নয়, সব বাহক দলের সকলেরই দৃষ্টি পড়েছিল। পাগল বললে, আহ, পাখি দেখি কলকলিয়ে বুলি বলছে। পানা বললে, হ্যাঁ, করালি পড়িয়েছে ভালো, সে বুলি বলছে। ভাঁজর রাত্রিরে চন্দনপুরে কাজের কথা বললে করালি। ছোঁড়ারা চুলবুল করে সেই দিন থেকে সেই সব কথা হচ্ছে, নিজে আসে নাই, পাখিকে পাঠিয়েছে। বনোয়ারি কোনো কথা বললে না। যত সে বাড়ির কাছে আসছে ততই মনে পড়ছে গোপালী বউকে। গোপালী বউ যে তার জীবনটা জুড়ে বাস করত, তাই গোটা জীবনটাই আজ খালি বলে মনে হচ্ছে। যে যা করবে করুক, আজ আর কোনো কথা বলতে তার ইচ্ছা হচ্ছে না। বাড়িতে ঢোকবার মুখেই কিন্তু সে চুপ করে থাকতে পারলে না। করালি বসে রয়েছে তার বাড়ির উঠানে। বনোয়ারি চমকে উঠল। দূর থেকেই সে বেশ দেখতে পাচ্ছে, শরৎকালের শেষ বেলায় রোদ পশ্চিম মাঠের ঘন সবুজ ধানের উপর পড়ে দ্বিগুণ ছটা নিয়ে পড়েছে তার আঙিনায় দাওয়ার উপর। খানিকটা গিয়ে পড়েছে খোলা দরজার মুখে ঘরের মধ্যে। সেইখানে বসে আছে সুবাসী। বড়ই চতুর সে, শান কেড়ে অর্থাৎ ঘোমটা দিয়ে বসেছে বিনা কারণে। এক দৃষ্টে চেয়ে রয়েছে করালির দিকে।
করালি বনোয়ারির দিকে পিছন ফিরে রয়েছে। সে তার দিকে তাকাচ্ছে কিনা দেখতে পাচ্ছে না, কিন্তু মনে মনে বেশ বুঝেছে সেও সুভাষের দিকে তাকাচ্ছে। ছোকরা খুব আসর জমিয়ে রেখেছে। চন্দনপুরের সোনা গাল গল্প জুড়ে দিয়েছে। সাহেব লোকে যুদ্ধ লাগিয়েছে ইংরাজ আর জার্মানিতে। কামান বন্দুক বোমা, জার্মানি জিতছে, ইংরেজরা হারছে। উড়োজাহাজের লম্বা চওড়াই গল্প করছে, তার কলকারখানা, ডানা, লেজ, হরেক রকম কথা। ওরে হারামজাদা, যুদ্ধ জানে বনোয়ারি। ঘোষেদের বাড়িতে সেও শুনেছে। আরও একবার যুদ্ধ লেগেছিল বাংলা 21 সালে। সেকালে দেখেছে যুদ্ধ লেগেছে, তো তোর বাবার কি? হাঁসুলির বাঁকে তার কিসের গাল গল্প? ধান চাল আকড়া হবে, কাপড়ের দর চড়বে, হয় হবে, চড়ে চড়বে, খানিকাদেক দুঃখ কষ্ট হবে। মাথায় ধর্মকে রেখে পিতৃপুরুষের গনে গনে, অর্থাৎ পথে পথে সাবধানে 12 মাসে এক এক পাক খেয়ে যে কবছর যুদ্ধ চলে কাটিয়ে দেবে। কর্তা ঠাকুর রক্ষা করবেন, তাঁর আশীর্বাদে কেটে যাবে কাল সুখে দুঃখে। হাঁসুলির বাঁকের মাঠে মা লক্ষ্মীর পায়ের ধুলো নিলেই সকল অভাব ঘুচে যাবে। বনোয়ারি ঘরে ঢুকে গম্ভীরভাবে বললে, করালিচরণ মহাশয় নাকি? করালি বললে, হ্যাঁ মামা, মামির মৃত্যুর খবর শুনলাম, তা ছুটি না হলে তো আসতে পেলাম না, এই এলাম খবর করতে। তা বেশ করেছ, তাতে মানা নেই, এসব তো করবার কথাই, করতে হয়। কিন্তু বাপু, যুদ্ধ এখানে কেন? কোথাও কোন দেশে যুদ্ধ লেগেছে তা হাঁসুলির বাঁকে বাঁশ আদারের ভেতর কাহার পাড়ায় কাহারদের কি? উসব গল্পে তাক লাগিয়ে মেয়ে ছেলের মনে অং ধরানো যায়, কিন্তু উসব এখানে চলবে না বাপু। করালি ভুরু কুঁচকে তার দিকে চেয়ে বললে, তার মানে? এসব কি বলছো তুমি? বলছি ঠিক, তুমি বুঝছো ঠিক। তোমার পরিবার আসছে, ছেলে ছোকরার কানে মন্তর দিচ্ছে, পিতৃপুরুষের কুলকর্ম ছেড়ে জাতনাশা কারখানায় চলো মজুল খাটতে। তুমি আসছো মেয়েদের মনে। করালি চেঁচিয়ে উঠল, ভালো হবে না বলছি বেনো মামা। বনোয়ারি বললে, জাতনাশা বেজাত কোথাকার, তোর লজ্জা নাই? তোর মা ওই নাইনে কাজ করতে গিয়ে চলে গেল কুল ভাসিয়ে দেশ ছেড়ে, আর তুই ওই নাইনে কাজ করছিস, আবার পাড়ার ছোকরাদের মাথা খারাপ করতে এসেছিস, পয়সার গরম কোট পেন্টুল পরে মেয়েদের কাছে দেখাতে এসেছিস কত বড় মরদ তুই। করালি উঠে দাঁড়ালো, বলল, জাত কার আছে? কোন ব্যাটার কোন বাবার আছে এখানে? ওই সুচাঁদ বুড়ি বসে রয়েছে, বলুক, ওই বলুক শুনি। জাত? লজ্জাও নাই তোমাদের? সজ্জাতের ভদ্রলোকের গা চেটে পড়ে থাকো, তারা তোমাদের ভাতে মারে, পিঠের উপর জুতো মারে, তোমরা চুপ করে মুখ বুজে সহ্য করো। লজ্জা? লজ্জার ঘাটে মুখ ধুয়েছ তোমরা? জাত, কুলকম্ম তো জাঙলে চাষিদের মানদেরই কৃষানি রাখলে, তাতেই রথে চড়ে স্বর্গে যাবা? পেটে ভাত জোটে না, পরনে কাপড় জোটে না, কুলকম্ম তোমার কি? তুমি মাতব্বর, গুছিয়ে নিয়েছো, জমি করেছো, ধান বেঁধেছো, বুড়ো বয়সে বিয়ে করেছো, লোককে তুমি ধম্ম দেখাচ্ছ? লজ্জা? বুড়ো বয়সে বিয়ে করতে তোমার লজ্জা নাই? মাতব্বর, লোকে গতরে খেটে পেট ভরে খাবার মতো পড়বার মতো রোজগার করবে, তাতে তুমি ধম্ম দেখাও? কেন মানবে তোমার সে কথা লোকে? কে মানবে? আমি হাঁক দিয়ে বলে যাচ্ছি, যে যাবে কারখানায় খাটতে আমি কাজ করে দেবো, দিনে 5 শিকে মজুরি, কোম্পানি দেবে সস্তা চাল, সস্তা ডাল, সস্তা কাপড়, যার খুশি চলে আয়, ওই বুড়োর কথা মানিস না। খবরদার! হাঁক মেরে উঠল বনোয়ারি। বনোয়ারি লাফ দিয়ে পড়ল এবার। অনেকক্ষণ সে হতভম্ব হয়ে শুনছিল করালির কথা, করালির যুক্তি। এমন ধারা মুখের ওপর কথা কেউ কখনো বলে নাই, আর এমন অন্যায় অথচ এমন আশ্চর্য যুক্তির কথাও সে শোনে নাই। তাই সে হতভম্ব হয়ে গিয়েছিল। ওই বুড়োর কথা মানিস না বলতেই সে সচেতন হয়ে রেগে ফেটে পড়বার মতো চিৎকার করে উঠল, খবরদার! সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে করালির সামনে এসে খপ করে চেপে ধরলে তার লম্বা চুলের মুঠো ধরে সে তার মাথাটা টানতে লাগলো মাটির দিকে। টেনে মাটিতে তার মাথাটা ঠেকিয়ে দিয়ে জানিয়ে দেবে মাথা ঝাঁকি দিয়ে কপালে চোখ তুলে কাহার পাড়ার বনোয়ারি মাতব্বরের সঙ্গে কথা বলার আইন নাই। বললে মাথা এমনি ভাবে মাটিতে ঠেকে যায়। নিষ্ঠুর আকর্ষণে টানতে লাগলো বনোয়ারি। কিন্তু করালি চন্দনপুরের কারখানায় কাজ করে,
মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করা ভুলে গিয়ে সোজা মাথায় সেলাম করা অভ্যাস করেছে। তার উপর সেও লম্বা চওড়া জোয়ান, গাঁইতি হাতুড়ি পিটে শরীর হয়েছে পাথরের মতো শক্ত। যন্ত্রণা সহ্য করেও করালি ঘাড় শক্ত, মাথা সোজা করে রাখলে কিছুতেই নোয়াবে না সে তার মাথা। দাঁতে দাঁতে টিপে টানলে বনোয়ারি, করালি তবু নোয়াবে না মাথা। ঘাড় যেন লোহার মতো কঠিন হয়ে উঠেছে। সে বললে, ছেড়ে দাও মাতব্বর, ছেড়ে দাও বলছি। বনোয়ারি হুঙ্কার দিয়ে উঠল, না। বসন চিৎকার করে উঠল, বেন দাদা, দাদা। সুচাঁদ হাউমাউ করতে আরম্ভ করলে। নসুবালা বুক চাপড়ে হায় হায় করতে লাগলো। হায় হায় গো, কি অমানুষের পুরী, ছাড়িয়ে দাও গো, ছাড়িয়ে দাও, ওগো তোমরা ছাড়িয়ে দাও। সুবাসীর মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। সে বিস্ফারিত চোখে দেখছে। ঠিক এই মুহূর্তে ছুটে এলো পাখি। সে প্রায় পাগলের মতো বনোয়ারির উপর ঝাঁপিয়ে পড়ে নিষ্ঠুর আক্রোশে কামড়ে ধরলে বনোয়ারির বাহুমূল। লোকে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সবিস্ময়ে তারা দেখছে বনোয়ারির আক্রোশ, করালির শক্তির পরিচয়। অবাক হয়ে গিয়েছে তারা। পাগল কোথায় ছিল, সে এলো এতক্ষণে। সে এলো, এসেই ছুটে গিয়ে বনোয়ারির হাত ধরে বললে, বনোয়ারি, ছি, ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাড়িতে তত্ত্ব করতে এসেছে, তোকে জোড়হাত করতে হয়, করছিস কি বনোয়ারি? বনোয়ারির হাতের মুঠো শিথিল হয়ে এলো। করালির চুল ছেড়ে দিয়ে বললে, যা, ফিরে বারে আর জানে রাখবো না তোকে। করালির ঘাড় সোজাই ছিল। সে মাথায় ঝাঁকি দিয়ে মাথার লম্বা চুলগুলিকে পিছনের দিকে ফেলে দিয়ে তিক্ত হাসি হেসে বললে, ফিরেবার তোমাকেও আর খাতির করব না আমি। আজ আমি সয়েই গেলাম, তুমি মাতব্বর, তোমাকে আমার এই শেষ খাতির। তাও করতাম না, কি বলবো, আজ তুমি শোক তাপা হয়ে রয়েছ। আয় পাখি। পাখির দাঁতে ঠোঁটে রক্তের দাগ লেগেছে। বনোয়ারির হাত কেটে তার দাঁত বসে গিয়েছিল। পাখির হাত ধরে যাবার সময় সে আবার হেঁকে বলে গেল, চন্দনপুর কারখানায় যারা কাজ করবি তারা আসিস, আমি বলে গেলাম। ইতি হাঁসুলি বাঁকের উপকথার ৫ম পর্বের ৬ষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ।